বাংলাদেশের অনেক মানুষের ধারণা ইউনূস যদি একটা নির্বাচন দিতে পারে তাহলে সে একটা অ্যা প্রস্থানের পথ পাবে। আসুন আমরা একটু ব্যাপারটা ভালো করে একটু বিশ্লেষণ করে দেখি অল্প সময়ে যতটা পারা যায়। আমাদের স্মরণ করতে হবে যে বাংলাদেশে বর্তমানে যে অ্যা নির্বাচনী ব্যবস্থা এটা মোটামুটি একটা প্রবর্তন হয়েছিল ১৯৯১ সালে এরশাদ সরকারের পতনের পর। তারপরে বিএনপি সরকার ক্ষমতায় আসলো। বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য আওয়ামী লীগ একটা গণ অভ্যুত্থান করে কিন্তু বাধ্য করেছিল। তারপরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিল, একটা নিরপেক্ষ নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেন। সেই তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচনটা করেছিল সেটাতে আবার বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় এসে ২০০১ থেকে ৬ পর্যন্ত সরকার চালিয়ে সরকারে থাকা অবস্থায় তারা বিভিন্নভাবে কূটকৌশল করলো যে, যেকোনোভাবে হোক তত্ত্বাবধায়ক সরকারটাকে নিজেদের ফেভারে রাখতে হবে। এইজন্য তারা বিচারপতিদের বয়স বাড়িয়ে যেকোনোভাবে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিল। এবং সেইটা আবার ২০০৮ সালে ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই বিএনপি সরকারের পতন হলো। তারপরে ১/১১ সরকার আসলো। তারপরে আবার একটা নিরপেক্ষ নির্বাচন হলো। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে ২০১৪, ১৮ এবং ২৪ এ ৩ টা নির্বাচন করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্বাচনগুলাকে দিকে ইঙ্গিত করে, করে যেগুলো সমাজের সবচেয়ে শেয়ানা লোক যেমন জঙ্গি জাহেদ, কবির নুরুল কবির এই লোকগুলা বিশেষ করে জঙ্গি জাহেদ যখন প্রপাগান্ডা করত এবং এখনো করে যাচ্ছে, নির্বাচনে শেখ হাসিনা সরকারের নির্বাচনের কথাগুলো খুব বেশি, বেশি বলতো। অদ্ভুত ব্যাপার হলো শেখ হাসিনা সরকারে বা তাদের বুদ্ধিজীবীদের মধ্যে যেই নির্বাচনগুলো আসলে বাংলাদেশের জন্য এর চেয়ে যে ভালো কোনো পথ ছিল না বিদ্যমান পরিস্থিতিতে, সেটা বোঝানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বুদ্ধিজীবী, তার সরকারের কোনো নেতা মন্ত্রী সেই জিনিসটা মানুষের সামনে দক্ষতার সাথে বুঝিয়ে বলতে পারেনি। এই জিনিসটা কিন্তু তখন ইয়েতে পেয়ে যায়, মানে বাজার পেয়ে যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচন করেছেন। সত্য কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পদ্ধতিতে নির্বাচন করেছেন, যে নির্বাচনগুলো করেছেন, কোনো নির্বাচনে কোনো দলকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হয় নাই। এমনকি জামাতকেও বাধা দেওয়া হয়নি। জামাত বিভিন্নভাবে নির্বাচন করতে পেরেছে। আমরা ২০১৮ সালে দেখেছি। তো সেগুলোকে সেই দিকে নির্দেশ করে সবচেয়ে যেটাকে মানে আওয়ামী লীগের তরফ থেকে যে জিনিসটাকে আওয়ামী লীগের লোকজন হয়তো বলতে পারে না যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথটা সঠিক ছিল। কিভাবে সঠিক ছিল সেটা তো বুঝিয়ে বলতে হবে। আমি অন্যত্র বুঝিয়ে বলবো। আজকে সেই বিষয়ে যাচ্ছি না। সেই দিকে ইঙ্গিত করে, করে আপনার কি করলো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্বাচনগুলোকে আপনার এক ধরনের ত্রুটিযুক্ত নির্বাচন বলে মানুষের মনে একটা বৈধতা কিন্তু এই জঙ্গি জাহেদ, নুরুল কবির এরা দিতে পেরেছে। সেই বৈধতাটা কি যে শেখ হাসিনা নির্বাচনে বিএনপি, জামাত এদের সবাইকে ডেকেছিলেন, এরা স্বেচ্ছায় নির্বাচনটা বয়কট করেছে। মানে বয়কট করাটাকে ওরা ভোটারবিহীন নির্বাচন বলে ইত্যাদি বলে। কিন্তু সত্য কথা বলতে কি অতি চালাকের গলায় দড়িটা এখন পড়ছে। এই যে এরা এই জিনিসটা বলতো যে সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হয় না। এখন ইউনূস কি করতে যাচ্ছে? ইউনূস এমন একটা নির্বাচন করতে যাচ্ছে যেখানে ইউনূস কিন্তু আওয়ামী লীগকে ডাকা তো দূরে থাক, আওয়ামী লীগ যাতে এই নির্বাচনে কোনোভাবে এবং আওয়ামী লীগের সাথে যারা সত্যিকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা যাতে কোনোভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই রকম একটা নির্বাচন করতে যাচ্ছে। যদি নির্বাচন হয় এবং সব ধরনের অনেকেই বেশিরভাগ ওদেরই লোকজন আর বিশ্বাস করে না। জঙ্গি জিল্লুর তো প্রথম থেকেই বিশ্বাস করে না। নুরুল কবির বিশ্বাস করে, কারণ ওরা জানে যে নির্বাচন যদি হয় ওদের পিঠের চামড়া বাঁচলেও বাঁচতে পারে, হয় অন্য কোনোভাবে আর পিঠের চামড়া বাঁচার সুযোগ নাই ২৪-এর জঙ্গিদের।
তো সেই দিক থেকে অনেকেই এখনো এটা সেফ মনে করে যে ইউনূস যদি একটা নির্বাচন দিয়ে দেয়, হয়তো ইউনূসও একটা সেফ এক্সিট পাবে। ইউনূসের ডাকাততন্ত্রে যেসব লোকজন আছে ওরা একটা সেফ এক্সিট পাবে। ভাই কিভাবে পাবে? এই লোকগুলাই তো তর্ক করে বলেছিল যে যদি বিএনপি ছিল না এই জন্য ওই নির্বাচনগুলো ভোটারবিহীন নির্বাচন ছিল। এখন এটা ওরা যতভাবেই এটাকে জায়েজ করার চেষ্টা করুক যে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, আওয়ামী লীগ কি অপরাধটা করেছে সেই জিনিসটা এখন কিন্তু জাতি বুঝে গেছে যে আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করে নাই বাংলাদেশে যেটা অন্যান্য দল সব তার চেয়ে বেশি করে নাই। আপনি যদি দুর্নীতির কথা বলেন, দুর্নীতিতে বিএনপি ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। পরে শেখ হাসিনা সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে এই দুর্নীতিটাকে কমিয়ে এনে ২০২৪ সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ কখনো কোনো যে তারা যে যাদের উপাত্ত গ্রহণ করে সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইন্ডেক্সে কখনো বাংলাদেশ আর শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কিন্তু হয় নাই। এবং এমন সময় দেখা গেছে, আপনারা দয়া করে ওই পরিসংখ্যানগুলো দেখবেন ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত কখনো কখনো বাংলাদেশ ৪১তম ৪২তম দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, যেটা প্রায় ইউরোপিয়ান দেশগুলোর কাছাকাছি। এই দুর্নীতিতে এত বড় উন্নতি করার পরও এই পিনাকি, কনক সারোয়ার এরা ব্যাংক চলে গেছে, এই চলে গেছে, সেই চলে গেছে, ১ টাকা চুরি হলে ১০ টাকা চুরি হয়েছে, এগুলা বলে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে। কিন্তু তথ্য পরিসংখ্যানে আপনি যদি দেখবেন যে বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ করেছিল বিএনপি, এবং সেই বিএনপির দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে বর্তমানে ইউনূস এবং তার ডাকাতরা। তার মানে হলো বাংলাদেশে যত খারাপ কাজ হতে পারে, হ্যাঁ, এবং খারাপ করার যে মাত্রাটা থাকে আওয়ামী লীগের সময় সেই মাত্রার তীব্রতাটা অনেক কম থাকে। এটা হলো আপনার দেশীয় এবং আন্তর্জাতিক পরিসংখ্যান। এটা এমন নয় যে আমি বানিয়ে বলছি। আমি তো বলেই নিছি যে আওয়ামী লীগের কোনো দোষ ঢাকার জন্য আমি এখানে কথা বলি না। আমি কথা বলি বাংলাদেশ কিভাবে একটা স্থায়ীভাবে গণতান্ত্রিক এবং আধুনিক রাষ্ট্র হতে পারে সেটার পক্ষে কথা বলি। এই গেল একটা। আরেকটা দোষ কি ধরে যে বাংলাদেশে অনেক গুম খুন এগুলা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়। সত্য কথা বলতে কি, সবচেয়ে প্রণিধানযোগ্য গুম যেটা শেখ হাসিনা সরকারের সময়, ইলিয়াস আলী। এই ইলিয়াস আলীকে তো আপনারা জানেন না, এর ব্যাকগ্রাউন্ডও জানেন না। এই ইলিয়াস আলী কত ছেলেকে যে খুন করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সত্য কথা বলতে কি, আমি বারবার বলি কেউ খুনের চিন্তা করবেন না। একবার খুন করবেন আপনি কিন্তু ধ্বংস হয়ে গেলেন, মানে আপনার এই জীবনটা শেষ, আপনার একটা খুনির জীবন শুরু হয়ে গেল। যাই হোক, এই ইলিয়াস আলীর গুম এবং খুনের সাথে যে বিএনপি জড়িত এটা কিন্তু বিএনপির নেতারা বলেছে, মির্জা আব্বাস সাহেব খুব স্পষ্টভাবে বলেছে। সুতরাং এইটাতে আপনি আওয়ামী লীগকে কতটা দোষ দিবেন আমি জানি না। আওয়ামী লীগের দোষ এতটাই দেওয়া যায় যে কেন এই গুমের বিষয়টা উন্মোচন করা হলো না। যাই হোক, এই মিলে গোটা কিছু স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের সময় একটু খারাপ ছিল, এবং স্বাধীনতা বিরোধীরা খারাপ থাকলে তো এটা দেশের জন্য ভালো, কারণ এই স্বাধীনতা বিরোধীদের তো বাংলাদেশে থাকারই কথা ছিল না। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তারা কি করেছিল, তারা তাদের আব্বা জেনারেল নিয়াজি দলিলে সই করেছিল যে আমরা সবাই আত্মসমর্পণ করলাম। ভাই, একটা যুদ্ধে আত্মসমর্পণ করার মানে কি, যে এই লোকগুলো আর এই দেশে থাকবে না, আর যদি থেকেও থাকে কোনোদিন আর যেই তাদের যে আদর্শ ছিল সে আদর্শ বাস্তবায়নের পথে তারা এগুবে না। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা কি সেটা করেছে? করে নাই। বরঞ্চ তা তো করেই নাই, ষড়যন্ত্র করতে এসে ২০২৪ সালে তারা একটা কি বলে সাংবিধানিক নির্বাচিত সরকারকে তারা ক্ষমতাচ্যুত করতে সক্ষম হলো, এবং সেখানে সামরিক বাহিনীর যে জামাত, পাকিস্তানি যেসব জঙ্গি অফিসারগুলা ছিল তারা মিলে সবাই ওয়াকারকে সমর্থন দিল। সত্য কথা বলতে কি, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীতে আওয়ামী লীগের ১৫-১৬ বছর দেশ শাসন করার পরে 100% সামরিক কর্মকর্তারা বাংলাদেশ বিরোধী, এটা আমি মনে করি না। এরা যখন ফুসলে উঠবে তখন কিন্তু খবর আছে। তার মানে হলো যে দ্বিতীয় যে জিনিসটা বলে যে গুম খুন, এটা তো দেখা গেছে যে আপনি যদি চিন্তা করেন বিএনপির ২০০১ সালে এরা ক্ষমতায় এসে যেভাবে হিন্দু নির্যাতন করেছে, আওয়ামী লীগ নির্যাতন করেছিল ১-২ মাসে,
সেই পরিমাণ নির্যাতন কিংবা আরো যদি আমরা যদি ধরি যে এই ২১শে আগস্টের গ্রেনেড হামলা, এগুলা একদিনের নির্যাতন কিন্তু আওয়ামী লীগ ১৬ বছরেও কিন্তু এত কিছু যে বলা হয় তা করে কিন্তু শোধ করতে পারে নাই। অর্থাৎ আওয়ামী লীগ বিরুদ্ধে আপনি যতই আপনি বলেন যে গুম খুন করছে, আপনি কিন্তু পরিসংখ্যান যদি মেলান আপনি দেখবেন ২০০১ সালের ওই যে বিএনপি ক্ষমতা এসে যেটা করেছিল হিন্দু নির্যাতন সহ আওয়ামী লীগ নির্যাতন, কিভাবে কি পরিমাণ নির্যাতন বাংলাদেশে তখন হয়েছিল তখন আজকের তরুণরা জানে না। সেটার একাংশ কিন্তু আওয়ামী লীগ ১৬ বছরে করতে পারে নাই। তাহলে আমরা কি দেখলাম? দুর্নীতিতেও আওয়ামী লীগ এবং গুম খুন বা মানবাধিকার নির্যাতনও আওয়ামী লীগ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশে যারাই ক্ষমতা গ্রহণ করে দেখিয়েছে সবচেয়ে জাজ্বল্যমান তো হলো যে বিএনপি। তাদের তুলনায় বিএনপি আওয়ামী লীগ গুম খুনে বা মানবাধিকার লঙ্ঘনে যেমন পিছিয়ে আছে, তারপরে তেমনি দুর্নীতিতেও অনেক পিছিয়ে আছে। কিন্তু এখানে এই জঙ্গিরা এবং জঙ্গিদের নিয়োজিত যেসব প্রপাগান্ডা সন্ত্রাসীরা ছিল, ওদের প্রপাগান্ডাতে মানুষ বিভ্রান্ত হয়েছে, তাই না? তাহলে আওয়ামী লীগ বিএনপি যদি কথার কথা পরিসংখ্যান দেখেন, আমার মুখের কথা শুনবেন না। বিএনপি যদি বাংলাদেশকে ২০০১ থেকে ৬ পর্যন্ত ৫ বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করে নির্বাচনে অংশগ্রহণের ক্ষমতা রাখে, বিএনপি যদি একদিনের অপরাধ আওয়ামী লীগের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বেশি করে ফেলে, অর্থাৎ সে ২১শে আগস্টের গ্রেনেড হামলা ধরুন কিংবা ২০০১ সালে ক্ষমতা এসে যেভাবে আওয়ামী লীগ এবং হিন্দুদের উপর নির্যাতন করলো সেটা যদি ধরেন, তাদের একদিন বা ১ মাসের নির্যাতন যদি আওয়ামী লীগের ১৬ মাসের এই অপরাধের চেয়ে বেশি হয়ে থাকে, তারপরেও যদি বিএনপি নির্বাচনে অধিকারের মানে কি বলে অধিকার রাখে এবং আওয়ামী লীগ কখনোই বিএনপিকে কিন্তু নির্বাচনে আসতে নিষেধ করে নাই, বিএনপি তাদের সিদ্ধান্তের কারণে আসে নাই। তাহলে এখন আপনারা যেই কথাগুলো বলেন, অর্থাৎ আপনারা বলেন বলতে কি এখনো ২৪-এর জঙ্গিরা যেসব কথাগুলো বলে আর কি, আগে বিচার হতে হবে, আগে এটা করতে হবে, ভাই কিসের বিচার হবে? আওয়ামী লীগের আপনি মানবাধিকার লঙ্ঘনের হিস্সা করেন, আওয়ামী লীগের হিসাব করেন, দুর্নীতির হিসাব করেন, কোনোটাই তো কোনো পরিসংখ্যানই বলে না যে বিএনপির ধারে কাছে আওয়ামী লীগ পৌঁছতে পারে। তাহলে আওয়ামী লীগ বিএনপি চেয়ে অনেক কম গুম খুন করে, অনেক কম মানবাধিকার লঙ্ঘন করে, অনেক কম দুর্নীতি করে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, করতে দেয়া হবে না। এটা কেমন একটা মামার বাড়ির আবদার মনে হয় না? এখন এই নির্বাচন দেখেন, ওরা এখন সবাই বুঝে গেছে যে এই নির্বাচন জঙ্গিদের আপনার চালাকির কাছে হয়তো গ্রহণযোগ্য হবে, কিন্তু এই ইয়ের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যাদেরকে তারা আব্বা মনে করে সেই আমেরিকা বা কারো কাছে কিন্তু ইউনূসের এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, যদি করেও ফেলে, যদিও অনেকেই বিশ্বাস করে যে এই নির্বাচন হবেই না। কারণ ইউনূস বুঝে গেছে যে ইউনূস যেই পরিমাণ টাউট, অর্থাৎ সে দেখেন আবার নির্বাচনের ক্ষেত্রেও বলে যে আমি কিন্তু সবচেয়ে ভালো নির্বাচন করব। ইউনূস সবকিছুই ভালো করবে, কিন্তু ইউনূসকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। তবে এই টের পাওয়ার জন্য ইউনূস যেই পরিমাণ বাংলাদেশের ক্ষতি করেছে সেটা আসলে অপূরণীয়, সেটা একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ পূরণ করতে পারবে না। সেটা নিয়েও আজকে কথা বলবো না, কিন্তু ইউনূসের ক্ষতিগুলো আপনারা দেখেন, কত হাজার মানুষকে রাস্তায় মারলো, কত নিরীহ মানুষ আজকে, এই যে সাংবাদিক পান্না, শুনেছিলাম তার জামিন হয়েছে, আবার এখনো কিন্তু জেল থেকে বাইর হয় নাই। এই ছেলেটার অপরাধ কি ছিল? সে তো ইউটিউব করে, সে ইউনূসেরই পক্ষ ছিল, তাই না? ইউনূসের পক্ষে ছিল, তারপরে লালবদরদের পক্ষে ছিল, কিন্তু দেখেছে যে আসলে লালবদর বলুন ইউনূস বলুন এদের ন্যূনতম কোনো ধরনের বিবেক বোধ নাই, আসলে কোনো ধরনের ওদের মনে আসলে ইয়েটা কি যুক্তিও নাই, ন্যায় বিচারও নাই। সে হয়তো এগুলো বুঝতে পেরে সে একটা ব্যালেন্সড ওয়েতে কথা বলা শুরু করেছিল, ইউনূস কিন্তু সেটাও সহ্য করে নাই। আর আওয়ামী লীগের সময়ে এই নুরুল কবিররা, এই জঙ্গি জাহেদরা, জঙ্গি জিল্লুররা কি পরিমাণ কান্নাকাটি করেছে যে না, মানে কি পরিমাণ গীবত গাইছে দেশের মধ্যে বসে, কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু তাদের কথা বলার অধিকারকে কিন্তু হরণ করে নাই। তারপরে বিদেশে বলছে তো ওরা সবই গীবত গাইছে এবং মিথ্যা কথা বলছে। তো ইউনূসের এইসব অপরাধ আজকে মানুষের কাছে ধরা পড়ছে না,
যে ইউনূস আসলে কাউকে কথা বলতেও দিতে চায় না, কোনো ধরনের স্বাধীনতা দিতে চায় না। আওয়ামী লীগের সবচেয়ে যে অর্জন, অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশে, সেটা তো বিএনপি কখনোই করতে পারে নাই। বিএনপি বাংলাদেশে এই ৯১ সালের পর ১০ বছর কিন্তু রাষ্ট্র চালিয়েছে। ১০ বছরে বিএনপি বাংলাদেশকে যেই দরিদ্র একটা রাষ্ট্র ছিল, সেই দরিদ্র একটা রাষ্ট্রই রেখেছিল। যেই রাষ্ট্রে আসলে শেখ হাসিনা যেই ধরনের গরিব মানুষের জন্য যে ধরনের সেফটি নেট বলে, অর্থাৎ অনেক ধরনের ভাতা পাওয়ার ব্যবস্থা করেছিলেন, সেগুলা কোনো কিছু কিন্তু বিএনপির আমলে ছিল না। বিএনপির যেই অর্থমন্ত্রী, তার একটা ভিশন ছিল যে আপনার খরচ যত কম করা যায় এত বোধহয় সরকারের জন্য ভালো। এটা করে করে সে কিন্তু এই এই বিএনপির গোটা ১০টা বছর বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সমূহ একটা লস, অর্থাৎ ১০ বছরে যে উন্নয়নটা করা হতো সেটা কিন্তু করা হয় নাই। খরচ কম, ছোট অর্থনীতি। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে তার সরকারে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি জড়িত হয়েছিলেন। আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আতিউর রহমান। এভাবে আরো অনেক বাংলাদেশের শীর্ষ যারা মাথাযুক্ত মানুষ, তারা কিন্তু একটা বড় অর্থনীতির ভীষণ তৈরি করলেন, হ্যাঁ, বড় বাজেট করলেন। এইভাবে বাংলাদেশের অর্থনীতিটা এমন পর্যায়ে আসলো যে বাংলাদেশ সময়ের আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 ছিল, তার আগেই কিন্তু মধ্যমায়ের দেশে আপনার পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের জন্য এটা ছিল মানে অর্থনীতির জন্য একটা স্বর্ণ সময়। সেই সেই স্বর্ণ সময়টাকে এই ২৪-এর জঙ্গিরা কিন্তু স্তব্ধ করে দিল। কিন্তু আওয়ামী লীগের যে অবদান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে, সেটার জন্যও কিন্তু এখন মানুষ কিন্তু চিন্তা করছে যে না, এখন মানুষ বুঝে গেছে যে বিএনপি এবং ইউনূস, কি কারিশমা ইউনূসের হাতে আছে, এটা একটা বাংলাদেশের মানুষের দেখার ইচ্ছা ছিল। কারণ হলো যে কিভাবে নোবেল প্রাইজ পেয়ে যাবো বাংলাদেশের ক্ষমতায় আসলে, হয়তো বাংলাদেশকে একেবারে অনেক কিছু করে ফেলবে। ক্ষমতায় এসে ইউনূস দেখিয়ে দিয়েছে যে লামিয়া ছাড়া তার কিছু নাই, অর্থাৎ লামিয়াকে পাইলেই হলো, ক্ষমতা হলো তার লামিয়াকে কেন্দ্রীয় মানে হস্তগত রাখার তার তার একমাত্র কৌশল। এবং নিজের যা মামলা মোকদ্দমা ছিল, যে অর্থ চুরি ছিল, অর্থ পাচার ছিল, শ্রমিকের কি ছিল, শ্রমিকের অধিকার বঞ্চিত করে অর্থ সাশ্রয় করা, সেগুলা সব, এবং গ্রামীণ ব্যাংক, তার যা যা প্রতিষ্ঠান সেগুলা সে নিয়েছে। এবং দেখেন ইউনূস যে পরিমাণ ব্যক্তিগতভাবে লাভ করলো, তার কম পক্ষে ৬,০০০ কোটি টাকা। আপনারা একটু টাকাটা গুনে নিয়েন। আমি কিন্তু ওই বদমাস দেবপ্রিয়র হিসাব করছি না যে ৩০০-৪০০ বিলিয়ন ডলার প্রতি মানে শেখ হাসিনার সময় গায়েব হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে, সেই হিসাব করছি না। আপনারা হিসাবটা করে দেখেন, ও ৬৬৬ কোটি টাকা মাপ নেওয়ার থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকে যেসব সুযোগ দিয়েছে সে, এবং পরে এতেও তার কিন্তু লোভ কিন্তু কমে, মানে এখন পাচ্ছে না, কারণ দেখছে এখন শেষ সময় আসে। শুরুতে সব করে নিয়েছে। শেখ হাসিনার সময় বলতো এত লোক যাচ্ছে, কত অনেক ব্যবসায়ীরা যাইতো, ব্যবসায়ীরা গিয়ে তাদের ব্যবসা খুঁজতো, এবং ব্যবসায়ীরা নিজেদের পয়সায় কিন্তু শেখ হাসিনার প্লেনে উঠতো, হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু বিমান ভাড়া দিত। আর এই বদমাস কোনো ব্যবসায়ীকে নিয়ে যায় না। আমি শিওর না ব্যবসায়ীরা ওর সাথে যাবে কিনা, ও নিজেই যায়। মালয়েশিয়া গিয়ে ব্যবসা করে, কারণ ও ম্যান পাওয়ারের কোম্পানি কিনছে। জাপানে গিয়ে ও ম্যান পাওয়ার করবে, ভবিষ্যতে ওইটার ব্যবসা করার চেষ্টা করে, কি একখান কাগজ জানি সই করছে। অর্থাৎ এই পরিমাণ একটা লোভী মানুষ যে ব্যবসাটাও সে কাউকে দিবে না, এবং একটা দেশের ব্যবসা যে সব মানুষ মিলে করতে হয়, এটাও সে কিন্তু সেই জিনিসটাও কিন্তু হারায় ফেলছে। এত লোভ এই লোকটার। সে কিন্তু বাংলাদেশকে শেষ করে দিছে। আগামী বছর দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, এবং যদি ইউনূস থাকে তাহলে দুর্ভিক্ষ দ্রুত হবে। ইউনূসের পরে যদি নির্বাচন দিয়ে যদি এই বিএনপিকে আনে, তাও দুর্ভিক্ষ হবে। কারণ বিএনপির কোনো ধরনের অর্থনৈতিক কোনো ইকোনমিক পলিসি ভিশন কেউ আপনারা জানেন? কিচ্ছু জানেন না। আমরা বিএনপির ওই 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 ২১শে আগস্টের গ্রেনেড হামলা জানি। তারপরে আমরা জানি ওই যে করাটা, যেটা সাইফুর রহমান সাহেব করেছে, যে স্কুইজ করা অর্থনীতিটাকে, টাকা কম খরচ করা, এবং টাকা কম খরচ করে কোনো রকম চালিয়ে নেওয়া, দেশ দরিদ্র থাকা। এই ভিশনের বাইরে বিএনপি কি আমাদের কোনো কিছু দেখাতে পেরেছে? আর নাকি বিএনপির সেই সক্ষমতা আছে? নাই। তাহলে এখন আপনারা বলেন, এই এতগুলো এই যে দোষ ত্রুটিগুলা বিএনপির কথা বললাম আজকে, কারণ বিএনপিকে নিয়ে সবাই স্বপ্ন দেখে, কারণ বিএনপি ১০ বছরে তো কোনো স্বপ্ন মানুষের পূরণ করেনি। আর এখনকার বিএনপি তার চেয়ে অনেক খারাপ এই জন্য যে বিএনপিতে তখন কিছু যোগ্যতা সম্পন্ন লোক ছিল। এখন বিএনপির যেসব লোকজন আছে, তাদের যোগ্যতা
বাংলাদেশে আমরা আওয়ামী লীগের সবচেয়ে বেশি গালি দেই যে মন্ত্রীগুলাকে, তাদের একটা হাঁটুর সমান যোগ্যতা সম্পন্ন কোনো মানুষ কিন্তু বিএনপিতে নাই। ফলে এই বিএনপিকে যদি এই সাজানো একটা নির্বাচনে এই ইউনূস ক্ষমতা দিয়েও দেয়, ইউনূসের কিন্তু মুক্তিটা হলো না। কেন হলো না জানেন? মানুষের মনে তখন দ্রুত সবগুলা ক্ষোভ আরো বাড়বে। এমনকি বিএনপির বিরুদ্ধে যে ক্ষোভগুলো এখন হচ্ছে না সেগুলো হবে। কারণ বিএনপি এর মধ্যে আবার কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজি ছাড়া এই বাংলাদেশে তারা আর কিছু করতে পারে না। তাদের কোনো ধরনের সক্ষমতা নাই। কিন্তু চাঁদাবাজি দিয়ে, অর্থাৎ ওই যে ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত যে দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল, সেই পথে তারা আছে। ফলে তারা ১ বছর ৬ মাস ক্ষমতা যখন যদি ধরে, এই চাঁদাবাজি আরো বেড়ে যাবে না? আর এইদিকে তো অর্থনীতি সামাল দেওয়ার কোনো চাবিকাঠি ওদের হাতে নাই। বিদেশিরা বিনিয়োগ করবে না বিএনপি ক্ষমতায় আসলে। কারণ বিএনপি এবং ২৪ জঙ্গিরা যে এক হয়ে গেছে, এইটা বিএনপির জন্য বিএনপিকে হয়তো আগে কেউ চিনতো না যে বিএনপি জঙ্গিদের সাথে হাত মিলায়। কিন্তু এখন কিন্তু সেটা চিনে গেছে। ফলে বাংলাদেশে বিএনপির হাতে ক্ষমতা দিলেও কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। এখন যেমন আসছে না। তখন মানুষের মনে সবগুলা জিনিস হিসাব করবে না। কিভাবে হিসাব করবে মানুষ? যে দুর্নীতির কথা এত বলে কিন্তু দুর্নীতি সবচেয়ে কম করে আওয়ামী লীগ। তারপরে গুম খুনের কথা এত বলে, সেটা সবচেয়ে কম করে আওয়ামী লীগ। তারপর অর্থনৈতিক উন্নতি দিতে পারে একমাত্র আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ এর মধ্যে তো তাদের তো অনেক চিন্তা ভাবনা হয়ে গেছে, তাই না? তো এইসবের কারণে ইউনূস কে আবার খুঁজে বের করবে, অর্থাৎ ইলেকশন দিয়ে হলেও ইউনূস কিন্তু পালিয়ে যেতে হবে। কোনোভাবেই ইউনূসের বাংলাদেশে আপনার সেফ এক্সিট নাই। এখন ইউনূস যদি পালিয়েও যায়, কিন্তু এই ইলেকশনের পরেও কিন্তু মানুষ বিএনপিকে ধরবে। ইউনূসের যেসব সাঙ্গপাঙ্গ তারা থাকবে বাংলাদেশে তাদেরকে ধরবে। ঠিকই এমন একটা উত্থানের মাধ্যমে এদের পতন হবে, এরা চিরতরে বাংলাদেশ থেকে বিনাশ হয়ে যাবে। আমি এই প্রক্রিয়ার মধ্যে এই ইউনূসের সাঙ্গপাঙ্গদের কোনো ধরনের মুক্তির কিন্তু কোনো সুবিধা দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন?